Hello. Hello. হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা 3-2 না শালা? জি স্যার। এর আগে কি ক্লাস ছিল তোমাদের? স্যার সয়েল সায়েন্স ক্লাস ছিল। আচ্ছা, আমাদের তো প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাগ্রোনমি তোমাদের কয়টা হয়েছে মোট? তোমাদের টোটাল কতজন স্টুডেন্ট? স্যার 250 থেকে 350 মতো হয় এখন ক্লাস। আচ্ছা, তাহলে একটু ওয়েট করি। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলা তো ফিল্ডে হতে হবে, কিন্তু জাস্ট থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বলার জন্যই ক্লাস। তো আমি আজকে তোমাদের সঙ্গে যেটা কথা বলবো, তোমরা যে প্লট যে লাগাও, হ্যাঁ, তোমরা 1-1 এ লাগাইছো, 1-2 তে লাগাইছো, ধান লাগাইছো না নাকি লাগাইছিলা মনে আছে? এক এক গ্রুপ এক একটা লাগাইছো মনে হয় ক্রপ। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, করে কিছুক্ষণ পরে আমরা একটু কথা বলবো। তোমরা যখন ক্যাম্পাসে আসবে তখন তোমাদেরকে ক্রপ লাগাইতে হবে আর কি। হ্যাঁ, তো আপাতত ইনশাআল্লাহ স্যার। তো আমরা জানি না আসলে কবে ক্যাম্পাস স্বাভাবিক হবে। এটা তোমাদের জন্য যেমন একটা বোরিং সিচুয়েশন চলছে, আমরাও আসলে খুব ফিল করতেছি তোমাদেরকে ছাড়া সবকিছু মিলে। একটা মিটিং চলছিল আমাদের, এখন আমি মিটিং থেকে আসলাম, আবার যাবো ক্লাস। আমরা একটু ওয়েট করি। আমরা ক্লাস অল্পক্ষণ, খুব বেশিক্ষণ চলবে না, অল্পক্ষণেই ক্লাস নেব। আর এখানে তোমাদের তেমন কিছু বলারও নাই। তোমরা 1-1 এ 1-2 তে ক্রপ লাগাইছো, জাস্ট ওগুলো, এবং ডাটা কিভাবে নিতে হবে, ডাটাগুলো কিভাবে সাজাইতে হবে, এগুলো তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে এটার উপর। তোমরা জানো কিনা 3-2 তে এবং 4-2 তে তোমাদের একটা রিপোর্ট আছে, তো একটা রিপোর্টের মতো করে লিখতে হয় আর কি। হুম। আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দেওয়ার চেষ্টা করতেছি। না, ওটা আমি
তোমাদেরকে আমি একটা লিঙ্ক পাঠাইছি। হ্যাঁ, হ্যালো তালহা, আর লিংক পাওয়া গেছে স্যার। হ্যাঁ ওখানে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও সবাই। হ্যাঁ, এই লিঙ্কটাতে দাও। আমাদের 173 জন দেখা যাচ্ছে, 174 জন। দেখি আর 2-1 মিনিট ওয়েট করি। তোমাদের অন্য ডিপার্টমেন্টের ক্লাসগুলো কিভাবে হচ্ছে? তাদের কি ফিল্ডে হবে না পরে? ল্যাব সয়েল সায়েন্সে তো ল্যাব এক্সপেরিমেন্ট আছে। আমার মনে হয় আর কি ঢুকবে, আমরা শুরু করব কি না? জি স্যার, স্যার, শুরু করে শুরু দাও। করে দাও। আচ্ছা, কারণ আমার ক্লাস আসলে খুব বেশিক্ষণ নিতে হবে না আজকে। তো জাস্ট তোমরা জানো যে তোমাদের এটা দেখা যাচ্ছে কিনা শেয়ারে? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের একটা প্লান্টিং ডেনসিটি বা প্লান্ট ডেনসিটি বলো, স্পেসিং বলো, সব কথা একই, বা প্লান্টিং অ্যারেঞ্জমেন্ট বলি আমরা অনেক সময়। হ্যাঁ, প্লান্টিং জিওমেট্রি বলি অনেক সময়। এফেক্ট অফ বা স্টাডি অফ প্লান্টিং জিওমেট্রি বলতে পারো, প্লান্টিং ডেনসিটি অন দ্য গ্রোথ এন্ড ইল্ড অফ এ ক্রপ গ্রোন ইন স্টুডেন্টস প্লট। তো সাধারণত আমরা দেখছি যে আমরা ধান লাগাই, জন্য আমাদের সিজনটা ছিল জানুয়ারি জুন এবং জুলাই ডিসেম্বর। দেখা যাচ্ছে যে হয় বোরো সিজনে পড়ে যায়, নাইলে আমন সিজনে পড়ে, তাই না? এই জন্য আমরা ক্রপ লাগাই। কিন্তু এখন সেমিস্টার একটু চেঞ্জ হওয়াতে অনেক সময় হয়তো রবি ক্রপও পড়তে পারে। তো আমি তোমাদেরকে জাস্ট রাইসের এক্সাম্পল দিয়েই, যেহেতু রাইস হয়, কিছু টেবিল দেখাবো আমরা কি কি করব। তো আসলে প্লান্টিং ডেনসিটি কেন মেনটেন করা হয়, তাই না? তো মেনটেন করার মেইন কারণ হচ্ছে যে একটা ডিজায়ার্ড প্লান্ট পপুলেশনকে এনশিওর করা। তুমি যদি কোনো ক্রপের থেকে তুমি যদি অপটিমাম বা যেটা ডিজায়ারেবল ইল্ড যদি তুমি অ্যাচিভ করতে চাও, তাহলে প্লান্টিং ডেনসিটিটাকে প্রপারলি মেনটেন করতে হবে। যদি গ্যাপ বেশি হয় তাহলে পপুলেশন কম হবে, পপুলেশন কম হলে দেখা যায় ইল্ড কম হয়ে যাবে। আবার প্লান্টিং যদি ঘন করে লাগানো হয়, পপুলেশন বেশি হয়ে গেলে ইন্টার ক্রপ কম্পিটিশন বেড়ে যাবে। কম্পিটিশন বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে যে গাছের অনেক সময় গ্রোথ কম হয়, ইফেক্টিভ টিলার কম হবে, এবং আলটিমেটলি দেখা যায় যে ইল্ড কম হয়। হয়তো স্ট্রর পরিমাণ বেশি হয়, ইল্ডের পরিমাণ মানে গ্রেন ইল্ড কমে যায়। তো কাজেই তোমার প্লান্ট পপুলেশনকে মেনটেন করা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ হচ্ছে যদি তোমার ঘন করে লাগানো হয়, এর জন্য দেখা যাচ্ছে যে তখন একটা প্লান্টের সঙ্গে অন্য একটা প্লান্টের কম্পিটিশন বেশি হয়, শেডিং হয়। হ্যাঁ, কম্পিটিশন বেশি হওয়ার জন্য তোমার কি করে, প্লান্ট নিজেদের মধ্যে কম্পিটিশন বেশি হলে নিউট্রিয়েন্ট কমে যাবে। মানে একটা গাছের খাবার হতো, দেখা যাচ্ছে যে কয়েকটা গাছ বেশি খাবে। হ্যাঁ, আলটিমেটলি তখন গ্রোথ কমে যাবে, গ্রেন সাইজ ছোট হবে, এবং 1000 গ্রেন ওয়েট কমে যায়। তো এগুলো আসপেক্ট চিন্তা করে তোমার এই প্লান্ট ডেনসিটিকে ইম্পর্টেন্স দেওয়া হয়। হ্যাঁ, ফটোসিনথেসিস দেখা যাচ্ছে, ফটোসিনথেসিস হ্যাম্পার হবে, একটা গাছের উপরে একটা গাছের ছায়া পড়বে, তখন সানলাইট হারভেস্ট করতে পারবে না ঠিক মতো। এই বিষয়গুলোকে খেয়াল করে আসলে এই এটাকে মেনটেন করা হয়। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার, শোনা আচ্ছা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমাদের টাইটেল হবে এটা এক্সপেরিমেন্টের, যে স্টাডি অফ প্লান্ট ডেনসিটি অন দ্য গ্রোথ ইল্ড অফ ট্রান্সপ্লান্ট আমন্ড রাইস হতে পারে, তোমরা যদি আমন্ড সিজনে আসো। হ্যাঁ, অথবা হতে পারে তোমার মাস্টার্ড, অথবা যে কোনো বিন ক্রপ, সয়াবিন হতে পারে, অথবা যে কোনো রবি ক্রপ যেটা আমরা বলি, এটা হতে পারে। তোমার আমরা এক্সপেক্ট করতেছি যে তোমাদেরকে হয়তো আমন্ড সিজনে আমরা এখানে পাবো আর কি ক্যাম্পাসে। তো আমরা আমন্ড ক্রপ
নিয়ে, তাহলে টাইটেলটা এরকম হবে যে এফেক্ট অফ প্লান্ট ডেনসিটি বা এফেক্ট অফ প্লান্ট স্পেসিং অন দ্য গ্রোথ ইন দ্য ইল্ড অফ ট্রান্সপ্লান্ট আমন্ড রাইস, ব্র্যাকেটের মধ্যে ভ্যারাইটির নাম দিতে পারি, হ্যাঁ, ইল কম্পোনেন্টস যেটাই হোক। এখন আমরা কি কি জিনিস এই রিপোর্টের মধ্যে নিয়ে আসবো আর কি, আমরা যে একটা রিপোর্ট লিখবো তার মধ্যে আসবে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সার সংক্ষেপ, মানে সামারি, যেটা তুমি যে রেজাল্ট, তারপরে ইন্ট্রোডাকশন, মেটেরিয়ালস এন্ড মেথড, রেজাল্ট এন্ড ডিসকাশন, সামারি এন্ড কনক্লুশন এন্ড রেফারেন্স। হ্যাঁ, এই সরি তোমরা একটু মিউট করে নাও সবাই, হ্যাঁ। তোমরা ইন্ট্রোডাকশনের মধ্যে যে বিষয়গুলো আসবে, যেমন আমরা যদি কোন একটা ভ্যারাইটি নিয়ে আমরা লাগাই, আমরা যদি টাইটেলটা এমন দেই যে স্টাডি অফ এফেক্ট অফ স্পেসিক অন দ্য গ্রোথ ইল্ড অফ অ্যারোমেটিক ফাইন রাইস বিনা ধান 14 একটা ভ্যারাইটি আছে, সাপোজ আমি এক্সাম্পল ওটা দিলাম, তাহলে তোমার ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথম আসবে কি, রাইসের ইম্পর্টেন্স কথাবার্তা আসবে, তারপরে আসবে অ্যারোমেটিক রাইস কতটুকু কভার করে আমাদের এই রাইসের বিষয় ইয়েটাকে, হ্যাঁ, তারপরে ওই ওই ভ্যারাইটিটার ইম্পর্টেন্সটা কিছুটা আসবে, হ্যাঁ, এবং আমরা যে স্পেসিং এর কথা আসবো, স্পেসিং এর গুরুত্ব, স্পেসিং কি হয়, বেশি স্পেসিং দিলে তখন ইল কমে যায়, আবার স্পেসিং কম হলে কম্পিটিশন বেশি হয়, এখানেও ইল কমে যেতে পারে, কাজেই প্রপার স্পেসিংটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট, বা ক্রপিং জিওমেট্রি বলো, ক্রপিং প্লান্ট ডেনসিটি মেনটেন করা, এটাকে তোমার জাস্টিফিকেশনটা দেখানো যে তুমি এর জন্য এটা কাজটা করা জরুরি। তারপরে মেটেরিয়ালস মেথডে তোমার লোকেশন কোথায়, যে বিষয়গুলো আসবে, তুমি কোথায় করতেছো, অ্যাগ্রোনমি ফিল্ড ল্যাবরেটরিতে, অ্যাগ্রোনমি ফিল্ড ল্যাবরেটরির জিওগ্রাফিক্যাল লোকেশনটাকে এখানে মেনশন করতে হবে, তোমার লঙ্গিটিউড ল্যাটিটিউড কত, তারপরে সয়েল টাইপটা কেমন, এগুলো পুরাতন থিসিসও পাবা, তোমাদের তো আর এই ডাটাগুলো নেওয়া সম্ভব না, পুরান ডাটা থেকে থিসিস থেকে নিতে হবে, যেগুলো সয়েলের যে প্রপার্টিস গুলা, হ্যাঁ। তারপরে তুমি ক্রপ হাজবেন্ডারি, অর্থাৎ ক্রপ যে লাগাচ্ছ, মনে করো বিনা ধান 14ই তুমি লাগাইলা, সাপোজ একটা এক্সাম্পল, তাহলে বিনা ধান 14 জন্য ফার্টিলাইজেশন কি, মানে 5-6টা চার্জ দিতে হবে, হ্যাঁ, চার্জ কত তারিখে, যেহেতু একটা আমন্ড রাইস তুমি কখন লাগাবা, অবশ্যই আগস্টের 15 তারিখের মধ্যে আমরা লাগাতে চেষ্টা করব, জুলাই 15 থেকে আগস্টের 15 এর মধ্যেই, হ্যাঁ, নট লেটার দ্যান আগস্ট 15। তাহলে সেক্ষেত্রে এই আগস্টের 15 তারিখের মধ্যে লাগালে 7-8 দিন আগে জমি চাষ করতে হবে, এই কথাগুলো লিখতে হবে, জমি তৈরি করা, লাঙ্গল দিয়ে চাষ করা এবং মই দেওয়া, তারপর ফার্টিলাইজার যেটা রিকমেন্ডেশন আছে ওটাকে দেওয়া, ইউরিয়া বাদ দিয়ে বাকি ফার্টিলাইজার গুলো মিক্স করা, ইউরিয়া ফার্টিলাইজারটা 3 ইনস্টলমেন্টে দেওয়া হয় সাধারণত, 15 দিন, 30 দিন এবং 45 ডেজ আফটার ট্রান্সপ্লান্টিং, হ্যাঁ। এবং তারপরে যদি আমরা আগাছা পরিষ্কার করব 2-3 বার অ্যাটলিস্ট, এবং আমরা যেগুলো করছি, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা যেটা করছো মাঠে, ওগুলো জাস্ট সাজায় গোছায় লেখা আর কি। তারপরে ম্যাচুরিটির সময় তোমার ডাটা নিতে হবে, কি কি ডাটা নিতে হবে আমি পরে টেবিলে দেখাবো তোমাদের পরে। রেজাল্ট এন্ড ডিসকাশনে বিভিন্ন ধরনের যে আমরা স্পেসিং মেনটেন করব, কোন স্পেসিং এ কত হলো এবং কেন হলো, এর সাপোর্টিং কিছু তোমার রেজাল্ট দিতে হবে। সামারি জাস্ট অ্যাবস্ট্রাক্টের মতোই, সামারির মধ্যে থাকবে হচ্ছে লোকেশন, কোথায় করা হয়েছে, ট্রিটমেন্ট কি কি ছিল, ট্রিটমেন্ট বলতে কয়টা স্পেসিং, এখানে ট্রিটমেন্ট হচ্ছে যেটাকে তোমার কতগুলো স্পেসিং তুমি, এটা আমরা নিচ্ছি আর কি। তারপরে রেফারেন্সেস, রেফারেন্স আমরা যে এই টেক্সটের মধ্যে যে সাইটেশন গুলো আমরা ইউজ করছি সেগুলো রেফারেন্স আকারে লিখতে হবে। এটা মোটামুটি ধারণা পাওয়া গেছে কিনা, কি কি জিনিস এর মধ্যে ইনক্লুড করতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু থিসিস এইভাবেই লিখি, জাস্ট হয়তো 100 পেজ 120 পেজ, তোমরা এটা 10-15 পেজের মধ্যে এইগুলো সুন্দর করে ছোট করে লিখতে হবে আর কি, হ্যাঁ। এখন আমরা কি কি ডাটা নিব, ভেজিটেটিভ স্টেজে যে ডাটাগুলো আমরা সাধারণত নেই, যেমন প্লান্ট হাইট, 15 দিন পর পর এটা প্লান্ট হাইট মেজার করতে হবে, সাধারণত লাগানোর 1 মাস পরে থেকে 15 দিন পর পর ফিল্ডে গিয়ে আমাদের যে ক্লাস পড়বে ওইভাবে মেনটেন করা যায় না, যেহেতু আমাদের ক্লাসগুলা হয়তো মাঝে একটা ক্লাস হলো না, হ্যাঁ। তারপর নাম্বার অফ টিলার্স পার হিল, প্রথম 5টা প্রতি প্লটে 5টা করে স্টিক গেড়ে রাখতে হবে, পুঁতে রাখতে হবে, এবং ওই প্ল্যান্টগুলা এবং স্টিক পোতার সময় খেয়াল রাখতে হবে যেন আমরা বর্ডারও বাদ দেই এবং সেন্ট্রাল থেকে বাদ দিই, কারণ সেন্টারটা আমরা কেটে নিই সাধারণত, বর্ডারটা এক্সক্লুডিং বর্ডার রোজ, মানে বর্ডার রোজ সঙ্গে
ভিতরের গুলা অত মিল হয় না। তো এই জিনিসগুলো নাম্বার অফ টিলার্স পার হিল, 5টা টিলার 5টা হিলের টিলার গনে আমরা এভারেজ করব ড্রাই ম্যাটার প্রোডাকশন। ড্রাই ম্যাটার বলতে এটাকে তোমার হারভেস্ট করতে হবে, প্লান্টকে কেটে এনে ওভেন ড্রাই করে ওজন নিতে হবে। সাধারণত 3-4টা হিল কেটে এনে ওভেনে রাখতে হবে এবং পরে এটা এভারেজ করে একটা হিলের কত গ্রাম হলো এটা ওজন নিতে হবে 15 দিন পর পর। তারপরে হারভেস্টিং এর যে ডাটাগুলো তোমরা হারভেস্ট করছো তাই না, জাস্ট ওজন নিচ্ছ, তোমার ইল কতটুকু, স্ট্র ইল কতটুকু। এখন তোমার এখানে এই ডাটাগুলো নেওয়া লাগবে, যেমন প্লান্ট হাইট এট হারভেস্ট, টোটাল টিলার্স কতগুলো টোটাল টিলার আছে, তারপরে এফেক্টিভ টিলার কতগুলো আছে। এফেক্টিভ বলতে যদি কোনো টিলারে যে শীষ থাকবে বা পেনিকেল থাকবে, পেনিকেলে যদি একটাও ধান থাকে তখন তাকে বলা হবে এফেক্টিভ টিলার। তারপরে নন এফেক্টিভ টিলার। নন এফেক্টিভ বলতে যেগুলোতে কোনো পেনিকেল নাই। তোমরা দেখবা যে একটা ধান গাছের গোছা যদি তুমি যখন ধান গাছ পেকে যাবে তখন কাটো, অনেক অনেক টিলারই দেখবে যে নাই, শীষ নাই, তখন তাকে নন এফেক্টিভ টিলার বলবে। তারপরে পেনিকেল লেংথ, হ্যাঁ, পেনিকেল লেংথের মধ্যে পেনিকেল লেংথের তো আমাদের যে ধানের শীষটা আছে ওটা কতটুকু লম্বা। টোটাল স্পাইকলেটস পার পেনিকেল, টোটাল স্পাইকলেটস বলতে এখানে চিটা ভালো ধান এবং চিটা ধান দুটারই যোগফল হচ্ছে টোটাল স্পাইকলেট। তারপরে স্টেরাইল স্পাইকলেটস পার পেনিকেল, হ্যাঁ, স্টেরাইল স্পাইকলেটস পার পেনিকেল, তাহলে কতগুলো চিটা ধান আছে, 1000 গ্রেইন ওয়েট, হ্যাঁ, 1000 গ্রেইন ওয়েট, 1000 ধানের ওজন, হ্যাঁ। এগুলো গ্রেন ইল্ড তো আমরা সাধারণত করি কি, ভিতর থেকে 1 স্কয়ার মিটার কেটে নিয়ে ওটাকে টন পার হেক্টরে কনভার্ট করি, হ্যাঁ। এটাকে শুকানো হয় এবং 14% ময়েশ্চারে শুকানো হয়। তারপর বায়োলজিক্যাল ইল্ড, তোমরা জানো বায়োলজিক্যাল ইল্ড তোমাদের পড়ানো হয়েছে তো মনে হয়, গ্রোথে যখন পড়াইছে বায়োলজিক্যাল ইল্ড, গ্রেন ইল্ড প্লাস স্ট্র ইল্ড, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো স্যার, স্টেরাইল স্পাইকলেটসটা কি? স্টেরাইল স্পাইকলেটস হচ্ছে চিটা। একটা শীষের মধ্যে দেখবা ধানও আছে, চিটাও আছে, তাহলে চিটাগুলোকে বলা হয় স্টেরাইল স্পাইকলেটস। আর গ্রেইনটা তো ফিল গ্রেইনস বলা হয় অথবা গ্রেইনস বলা হয়, আর দুটার একসঙ্গে কে বলা হয় স্পাইকলেটস, টোটাল স্পাইকলেটস। হ্যাঁ, হারভেস্টিং বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, হারভেস্ট ইন্ডেক্স কিভাবে বের করে তোমাদেরকে আমার মনে হয় পড়ানো হয়েছে এটা। হারভেস্ট ইন্ডেক্স হচ্ছে ইকোনমিক ইল ভাগ বায়োলজিক্যাল ইল গুণন 100, অর্থাৎ গ্রেন ইল বাই বায়োলজিক্যাল ইল। গ্রেন ইল আমরা কি বললাম, ধানের ওজন যেটা, আর বায়োলজিক্যাল ইল বলছি ধান প্লাস স্ট্র। তো এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে আসলে, একটু তোমরা কারেকশন নিও। গ্রেন ইল্ডের পরে আসবে স্ট্র ইল্ড, তারপরে বায়োলজিক্যাল ইল্ড, তারপরে হারভেস্ট ইন্ডেক্স, হ্যাঁ। গ্রেন আর স্ট্র যোগ করলে হলো বায়োলজিক্যাল ইল্ড, ঠিক আছে। আর হারভেস্ট ইন্ডেক্স বের করবো হলো গ্রেন ইল্ড বাই বায়োলজিক্যাল ইল্ড গুণন 100। বোঝা গেছে কিনা হারভেস্ট ইন্ডেক্স কিভাবে বের করে? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ ইকোনমিক ইল্ড ভাগ বায়োলজিক্যাল ইল্ড, অর্থাৎ ইকোনমিক ইল্ড প্লাস বাই ইকোনমিক ইল্ড প্লাস হচ্ছে স্ট্র ইল্ড, অর্থাৎ উপরে হচ্ছে গ্রেন ইল্ড, নিচে গ্রেন ইল্ড প্লাস স্ট্র ইল্ড গুণন 100, এটা হচ্ছে হারভেস্ট ইন্ডেক্স। এগুলো আমরা সাধারণত বের করে থাকি। হ্যাঁ, এগুলো তোমাদের দেখবা যে যারা মাস্টার্স করবা এগ্রোনমিতে এবং রাইস নিয়ে কাজ করবা তারা এগুলো করতে হবে। স্যার, এখন স্ট্রয়েলটাও টন পার হেক্টরে নিব না? হ্যাঁ, টন স্ট্র ইল্ড তোমার টন পার হেক্টরে শুকানোর পরে আর কি। গ্রেন ইল্ডটাকে 14% ময়েশ্চারে আমরা কনভার্ট করে নিই সাধারণত, হ্যাঁ। এখন ওই যে তোমাদের যে টেবিলগুলো সাজাতে হবে, যেমন জাস্ট একটা এক্সাম্পল আর কি, মনে করো এফেক্ট অফ স্পেসিং অন প্লান্ট হাইট অফ অ্যারোমেটিক ফাইন রাইস, এটা এক্সাম্পল দিচ্ছি আমি। অ্যারোমেটিক ফাইন রাইস বিনা ধান 13 at different days after transplanting, বিনা ধান 13 একটা অ্যারোমেটিক রাইস ওটার। তারপর দেখো এখানে বাম সাইডে দেখো তোমাদের এগুলো হচ্ছে ট্রিটমেন্ট, কিন্তু
25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 15, 25, 10, 25, 20, 20, 20, 15 বা 20, 10 এরকম তোমাদের যে স্যার ক্লাস নেবেন তখন যার যার প্র্যাকটিক্যাল গ্রুপ উনি হয়তো 6টা বা 7টা বা 5টা স্পেসিং দিবে। এখানে আমাদের 5টা স্পেসিং আছে। হ্যাঁ, এখানে একটা মাস্টার্সের স্টুডেন্টের একটা স্পেসিং আমি জাস্ট এখানে তোমাদেরকে দেখাইছি। এখানে যে আমি যেটা বললাম যে 15 দিন পর পর ডাটা নিতে হবে, ওই মেয়েটা যেমন ডাটা নিচ্ছে 30 দিন পর, 45 দিন, 60 দিন, 75 দিন, 90 দিন, 90 দিন। হ্যাঁ, তো ওই প্লান্ট হাইট 5টা হিলের তোমার যে প্লট আছে, এই যে মনে করো এইখানে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার স্পেসিং হয়তো 3 জন পাবে স্টুডেন্ট, এখানে হয়তো 4 জন স্টুডেন্ট পাবে বা 5 জন। তোমাদের গ্রুপে হয়তো যদি 25 জন থাকে, আমরা যদি এটাই মেনটেন করি তাহলে 5 জন পাবে। ওই 5 জনের অ্যাভারেজটা 30 দিনে, 30 DAT মানে ডেজ আফটার ট্রান্সপ্লান্টিং। হ্যাঁ, ঠিক আছে। তারপর 45 দিন, ওইভাবে 60 দিন, 75 দিন, 90 দিন। বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। তোমরা মনে করো 25 জন স্টুডেন্ট আছো, তোমরা কাজ করবে হলো এই 5টা স্পেসিং নিয়ে। তাহলে 5 জনকে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার পড়বে। তাহলে ওই যে 5 জনের এভারেজ, ওই 5 জন আবার করবে কি, প্রত্যেকটা প্লটে 3টা বা 5টা করে স্টিক গেড়ে রাখবে এবং ওই 5টা হিলের তোমার হাইট মাপবে। ঠিক আছে? তিরিশ, 45, 60, 75, 90। এইভাবে আমরা, যেমন টিলারের ক্ষেত্রে, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 6টা আর কি। এখানেও তোমার 6টা হতে পারে। তোমার আরেকটা যদি আমরা ইয়ে করি এখানে, হ্যাঁ, এখানে তোমার 20, 10 সেন্টিমিটার দিয়ে দাও। হ্যাঁ, তো এরকম এখানে প্লান্ট হাইট যেমন গেল, এখানে টিলার নাম্বার ওই যে একইভাবে তোমাদের ওই কয়জন বন্ধু প্লট থেকে এই স্পেসিং যারা মেনটেন করবে 25, 20 তাদেরটা লিখবে 30 দিনে, 45 দিনে। বোঝা গেছে কিনা এটা? মানে 15 দিন পর পর ডেটা নিতে হবে আর কি। হ্যাঁ, তেমনি যে ড্রাই ম্যাটারটাও একই ঘটনা। ড্রাই ম্যাটারও হয়তো 2টা করে হিল কাটলা প্রত্যেক প্লট থেকে 15 দিন পর পর। হ্যাঁ, হিল কেটে তোমার ওই অ্যাভারেজটাকে বসাইতে হবে। এখন এখানে দেখো, এখানে তোমার এগুলো গেল গ্রোথের ডাটা। এগুলো 3টে হচ্ছে গ্রোথের ডাটা। প্লান্ট হাইট, তোমার নাম্বার অফ টিলার্স পার হিল, নাম্বার অফ, এটা হচ্ছে ড্রাই ম্যাটার প্রোডাকশন অফ অ্যারোমেটিক ফাইন রাইস, ড্রাই ম্যাটার প্রোডাকশন at different days after transplanting. এখন এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা একটু খেয়াল করো সাবধানে, যে আমরা যখন হারভেস্ট করব তখন করব কি, আগে সাধারণত 2-3টা হিল কেটে নেই। যেহেতু আমরা একটা কথা বললাম যে প্রত্যেকটা প্লট কত, 10 মিটার স্কোয়ার, তাই না? 10 মিটার স্কোয়ার প্লটে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড আমরা লাগাই 25 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। এই সেকেন্ড যেটা, এটা আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাই না? তাহলে আমরা যখন হিলটাকে কাটবো তখন বর্ডার রো বাদ দিয়ে এবং সেন্টারটা বাদ দিয়ে আমরা 3টা বা 4টে হিল কেটে নিয়ে ইল কম্পোনেন্ট বা ক্রপ ক্যারেক্টার্স যেটা আমরা বলি, ওই ডাটাগুলো দেবো এবং বাকি মাঝের প্লটটুকু কেটে আমরা ইল বের করবো, গ্রেন ইল, স্ট্রয়েল, বায়োলজিক্যাল আর হারভেস্ট ইন্ডেক্স, এগুলো টন পার হেক্টরে। এখন দেখো এখানে প্লান্ট হাইট আছে, নাম্বার অফ টোটাল টিলার্স পার হিল, নাম্বার অফ এফেক্টিভ টিলার্স পার হিল, নাম্বার অফ নন এফেক্টিভ টিলার্স পার হিল। এগুলো কিন্তু বসাইতে হবে এভারেজ ডাটাগুলো। মনে করো 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার যে প্লট যারা যারা মেনটেন করতেছে তাদের প্লান্ট হাইট যেটা, ওইটার এভারেজ। আবার
25-15 যাদের আছে তাদের প্লান্ট হাইটের এভারেজটা সেকেন্ড রোতে বসাতে হবে, জাস্ট টেবিলটা এইভাবে করতে হবে, ঠিক আছে? তেমনি যে টোটাল টিলার্স, নন এফেক্টিভ টিলার বোঝা গেছে? নন এফেক্টিভ টিলার কোনটা? যেটাতে কোনো শীষ নাই, তার পেনিকেল লেংথ, নাম্বার অফ গ্রেইনস পার পেনিকেল, স্টাইল স্পাইকলেটস পার পেনিকেল, থাউজেন্ড গ্রেইন ওয়েট, গ্রেইন yield destroyed, biological yield and harvest index। এই জিনিসগুলা তোমার বাম পাশে যে স্পেসিং আছে এই স্পেসিং অনুযায়ী এভারেজটা লিখতে হবে। এখন তোমাদেরকে পড়ানো হয়েছে গ্রোথের ওখানে বলা হয়েছে আমার মনে হয় যে রাইসের ক্ষেত্রে ইল কন্ট্রিবিউটিং ক্যারেক্টারস কি বা ইল কম্পোনেন্ট কোনগুলা মনে আছে কি তোমাদের? ইল কম্পোনেন্ট গ্রেনি তো হ্যাঁ সরি একটা হলো এফেক্টিভ টিলার্স পার হিল, নাম্বার অফ এফেক্টিভ টিলার্স পার হিল, আর একটা হলো গ্রেইনস পার পেনিকেল, 1000 গ্রেইন ওয়েট। এই তিনটা জিনিস হলো রাইসের ক্ষেত্রে ইল কন্ট্রিবিউটিং ক্যারেক্টারস, মানে পার ইউনিট এরিয়াতে তোমার এফেক্টিভ টিলার কতগুলো আছে এবং প্রত্যেকটা এফেক্টিভ টিলারে কতগুলো করে তোমার গ্রেইন আছে, ফিল গ্রেইনস অর্থাৎ ভালো ধান আছে, চিটানা, আর হচ্ছে 1000 বীজের ওজন কত। এগুলো হচ্ছে তোমার ইল কন্ট্রিবিউটিং ক্যারেক্টার। বোঝা গেছে কিনা? জি স্যার বুঝতে পারছি। তাহলে ইল কন্ট্রিবিউটিং রাইসের ক্ষেত্রে, তাহলে সুগার ক্যান যদি হয় তাহলে কি হবে ইল কন্ট্রিবিউটিং ক্যারেক্টার? মনে আছে? আমি মনে হয় ক্লাস নিচ্ছি তোমাদের নাকি? বলা হয়েছিল কি সুগার ক্যানের ক্ষেত্রে যেমন ঝাড়, রাইসের ক্ষেত্রে আমরা কি বলি? হিল, তাই না? ওখানে বলা হয় হচ্ছে ক্লাম্প বা ঝাড়। তাহলে একটা ঝাড়ে কতগুলো মিলেবল ক্যান আছে? মিলেবল ক্যান মানে যেগুলো তোমার ক্রাশ করা যায় বা খাওয়া যায় এই টাইপের ক্যান। কতগুলো থাকবে? ছোট, যেগুলো লেটার স্টেজে টিলার বের হয় ওগুলো দিয়ে হবে না, তাই না? তাহলে একটা ক্লাম্পের সংখ্যা কত? প্রতিটা ক্লাম্পে তোমার কত আছে? মিলেবল ক্যান কত আছে এবং ইন্ডিভিজুয়াল ক্যানের ওজন কত? ইন্ডিভিজুয়াল ক্যানের ওজন কত? এগুলো হচ্ছে তোমার এফেক্টিভ মানে ইল কন্ট্রিবিউটিং ক্যারেক্টার অফ সুগার ক্যানের ইল কন্ট্রিবিউটিং ক্যারেক্টারস। রাইসের ক্ষেত্রে তাহলে এফেক্টিভ টিলার, আরেকবার সুগার কেন ক্লাম্প, প্রতিটা ক্লাম্পে কয়টা মিলেবল ক্যান আছে, মানে প্রত্যেকটা ঝাড়ে কয়টা মিলেবল ক্যান মানে মারাই যোগ্য আগ যেগুলা বলা হয়। মনে করো ক্যানে তো অনেকগুলোই থাকে, অনেক সময় হয়তো টিলার বের হয়, ওগুলো তো আর মিলেবল না, মারাই যোগ্য। এখানে যেমন এফেক্টিভ টিলার অর্থাৎ এফেক্টিভ ক্যান আছে তুমি বলতে পারো। তারপরে ইন্ডিভিজুয়াল ক্যানের ওয়েট কিরকম। আর রাইসের ক্ষেত্রে এবং ওয়েটের ক্ষেত্রে এর যেগুলো নাম্বার অফ নন এফেক্টিভ টিলার, নাম্বার অফ গ্রেইনস পার পেনিকেল ওখানে, আর 1000 গ্রেইন ওয়েট, এগুলো বোঝা গেছে কিনা? ঠিক আছে? জি স্যার, মানে সুগার কেনে কি স্যার দুইটা মানে নাম্বার অফ হ্যাঁ, মিলেবল ক্যান ইন্ডিভিজুয়াল আর ক্যানের ইন্ডিভিজুয়াল ক্যান ওয়েট। আর ক্লাম্প তো কমন জিনিস। তুমি যদি বলতে চাও যে পার প্লটে তোমার কতগুলো ক্লাম্প আছে পার ইউনিট এরিয়াতে, ক্লাম্পও একটা হতে পারে। ওই জন্য তোমার স্পেসিংটা মেনটেন করা হয় ঠিক মতো। এখন তুমি যদি সুগারের কথা চিন্তা করো তাহলে তোমার পার ক্যানে তোমার জুসের কেমন আছে বা পোল কতটুকু আছে, পোল পার্সেন্ট, হ্যাঁ, বা সুক্রোজ পার্সেন্ট কতটুকু আছে, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলা তোমাদের এই রিপোর্টটাতে মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলে আমরা যেভাবে আগে করছি যে ফিল্ডে গিয়ে আমরা জমিটা পরিষ্কার করে নিয়ে তারপরে সার যেটা ছিটানো, যেমন ইউরিয়া বাদ দিয়ে বাকি সারগুলো ছিটিয়ে নিয়ে আমরা 5টা বা 7টা স্পেসিং বা 5টা 6টা 7টা যেটাই হোক, যে গ্রুপ টিচার যেভাবে দিবে ওই মেনটেন করে
তোমরা যে আমাদের যে ল্যাব আছে ওখান থেকে দেখো যে কাঠি দেয়, ওই ওই রকম কয়েক রকম কাঠি দিবে। হ্যাঁ, যার ভাগে যেটা পড়ে, আমরা একটা সাধারণত করি কি একটা বোর্ডে টেবিল করে দিই। আমি যেটা করি, বাম পাশে যেগুলোই থাকবে স্পেসিং গুলা, ডান পাশে রোল নাম্বার লিখে দিই। দেখা যাচ্ছে যে এই 25-20-এর রোল নাম্বার হয়তো তোমাদের 1, 6, 8, 9 এরকম পড়ে গেল, তারা এটা করবে। এখানে রেখে দেবো পরের গুলা এরকম। হ্যাঁ, মনে করো 25 জন যদি হয়, 24 জন স্টুডেন্ট হয়, এখানে 6টা হলে 4, 4, 6, 24, অর্থাৎ 4টা অ্যাপ্লিকেশন হয়ে যাবে। বোঝা গেছে? তারা ওগুলো মেনটেন করবে, ওই স্পেসিংটা যে যার স্পেসিং পড়বে ওইটা মেনটেন করবে করে লাগানো। আগে তো তোমরা একটা স্পেসিং এ লাগাইতে, তাই না? 25 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার সবাই। এখন যার যে স্পেসিং পড়বে সেটা সে মেনটেন করবে। মনে করো 4 জন স্টুডেন্টের স্পেসিং পড়বে হলো 25-20, আর 4 জনের পড়লো 25-15। ওইভাবে সে কয়টা রো হবে, কয়টা হিল হবে ঠিক করে নেবে। এখানে রো কয়টা হবে? 25-15। যদি 10 স্কয়ার মিটার জায়গা হয়, মনে আছে? 25 দিয়ে ভাগ দিবা। যদি রো উত্তর ইয়ে করো, যদি 4 মিটারের দিকে যদি রো হয়, তাহলে 400 সেন্টিমিটারকে 25 দিয়ে ভাগ করলে হবে। আর যদি 250 সেন্টিমিটারের দিকে তোমার ইয়ে পড়ে, তাহলে 20 দিয়ে 250-কে ভাগ দিলে কয়টা হিল হবে ওই কয়টা পড়বে। ওটা যাই হোক, যখন ফিল্ডে আমরা যাব তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। বা ক্লিয়ার এগুলো তোমাদের আছে, এগুলো তোমরা করছো, আগে লাগাইছো। 1 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার হলে কয়টা করে হিল হয়, কয়টা ইয়ে হয়, মনে আছে? 10টা লাইন হবে, 40টা তোমার 26টা ইয়ে হবে না 27টা? কে তুমি 15 দিয়ে ভাগ দিবা, তাহলে কত হলো? 26.66। তার মানে 26টা বা 27টা আমরা হিল লাগাই। তোমরা এটা এই জিনিসটা বুঝতে পারছো কিনা? মনে হয় বুঝতে পারো না। অর্থাৎ জমিটার দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, 400 সেন্টিমিটার, এবং প্রস্থ যদি 2.5 মিটার হয়, তাহলে তো 10 স্কয়ার মিটার হচ্ছে, তাই না? তাহলে 2.5 মিটার মিনস 250 সেন্টিমিটার, এই তো। তাহলে আমরা যদি 250 সেন্টিমিটারকে 25 দিয়ে ভাগ করি, তাহলে আমার রো হচ্ছে কয়টা? 10টা। আর 400 মিটার লম্বা, 400 সেন্টিমিটার লম্বা, সেটাকে আমরা যদি 15 দিয়ে ভাগ করি, তাহলে আমরা হচ্ছে 26.66, অর্থাৎ 27টা আমরা হিল লাগাবো, 10টা লাইন লাগাবো। এটা হলো 25-15 সেন্টিমিটার। ওইভাবে অন্যগুলাও। হ্যাঁ, এটার উপর তোমাদের রিপোর্ট একটা লিখতে হবে। আগে তো আমরা ক্রপ লাগাবো, তারপরে। তো এইটুকুই আলোচনা তোমাদের আজকের ইয়েতে। এখানে তোমাদের এইটা জিনিস, যেটা একটা স্ট্রয়েল এখানে আসবে। হ্যাঁ, বোঝা গেছে এখন? কারো কোনো কনফিউশন আছে কিনা? হ্যালো, স্যার বুঝতে পারছি। আচ্ছা। তো এইটুকুই আলোচনার বিষয় আজকে তোমাদের। এটা আসলে মাঠে কাজ করার কথা আমাদের। তো মাঠে আমরা এটা লাগাবো এবং আমরা ডাটাগুলো নেব। হ্যাঁ, নিয়ে একটা রিপোর্টের মতো ছোট করে আমাদের লিখতে হবে, এবং এটা পরীক্ষাতে প্র্যাকটিক্যাল খাতার সাথে জমা দিতে হবে। ঠিক আছে? তো তোমরা কি এটা ফিল আপ করছো কিনা? করেছি স্যার। আচ্ছা, স্যার বর্ডার বাদ দিয়ে কেন হিল নিতে হয়?
বর্ডার বাদ দিয়ে কেন না হয়, বর্ডারে কি হয়, আমরা ফাঁকা থাকে না বর্ডার রোতে। তুমি জি যদি স্যার। বর্ডার রো প্ল্যান্ট কখনোই রিপ্রেজেন্টেটিভ হতে পারে না একটা ফিল্ডের, কারণ হচ্ছে বর্ডারে ফাঁকা থাকে, থাকলে কি হবে, সানলাইট বেশি পাবে। ওই তুমি দেখবা যে প্রত্যেক জমি আলের চারপাশে যে গাছগুলো থাকে এগুলো কিন্তু ভিগোরাস বেশি হয়। জি স্যার। খেয়াল করিও, তোমরা যখন মাঠে যাবা তখন খেয়াল করিও। অনেক সময় ভিগোরাস মনে করো ওটা বাদও গেল, সাপোজ তোমার হয়তো কিছুটা হয়তো গরু খাইলো কিংবা ছাগল খাইলো, এটাও হতে পারে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বর্ডারও বেশি পরিমাণে তোমার সানলাইট হারভেস্ট করে, ভিগোরাস বেশি হয়। কাজে এটা না দিয়ে আমরা র্যান্ডমলি আমরা নিব বর্ডার রো এক্সক্লুডিং বর্ডার রো। আবার অন্যদিকে যেমন আমরা এটাও বললাম যে সেন্ট্রাল 1 মিটার স্কোয়ার বাদ দিয়ে আমরা নিতে পারলে ভালো। কারণ কি, আমরা যদি সেন্টার থেকে 1 মিটার কেটে নিই, নিয়ে যদি আমরা ওটাকে টন পার হেক্টরে কনভার্ট করি, তাহলে যদি ওখান থেকে 3টা হিল তুমি কেটে ফেলো, তাহলে তোমার ওখানে কমে গেল হিলের সংখ্যা। 1 স্কোয়ার মিটারে আমরা পাবোই হচ্ছে 26 না 27টা তোমার হিল। তার মধ্যে যদি 4টে তুমি কেটে ফেলো তাহলে তো কমে গেল। কাজে ওইটাও আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। বর্ডারও প্লাস সেন্টারটা আমরা যদি, আমাদের টার্গেট যদি থাকে যে আমরা সেন্টারটা কেটে নেব 3 কোন মিটার। ভার্সিটি ক্লাস? হ্যাঁ, কিছু বললা প্লিজ। বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। তো আর তোমরা অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করো। তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আমার আমার মনে হয় মাঠে আমাদের খুললে আমরা ফিল্ড লাগাবো, এবং আমরা সবাই কামনা করি যে আমরা খুব শীঘ্রই যেন ক্যাম্পাসে তোমরাও আসতে পারো, আমরা যেন তোমাদের ক্লাসগুলো নিতে পারি। আর তোমরা সবাই সাবধানে থাকবে। রিসেন্টলি আমার মনে হয় ইনফেকশন বেড়ে যাচ্ছে, তোমরা সবাই জানো। হ্যাঁ, বিশেষ করে যাদের এলাকা যশোর, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এই রিজন, তোমাদের মধ্যে অনেকেই আছে ওদিকে বাড়ি। এখন আসলে বাড়ির কোশ্চেন না, এখন সব জায়গায় জিনিসটা আসলে স্প্রেড হয়ে গেছে আমার মনে হচ্ছে। কাজে আমাদের সবাইকে সাবধানে থাকতে এবং সবাই ভালো থাকে এই কামনা করতে হবে সবার। ঠিক আছে? তোমাদের ক্লাস তো আমি থিওরি ক্লাস নিয়েছিলাম মনে হয়, সুগার ক্রপ, তাই না? না, কেন 3-2 না তোমরা? জি স্যার নিছিলেন। না বলতেছে কে? স্যার নিয়েছেন স্যার। আমার তো মনে হয় 3-4টে ক্লাস নিছি আমি। 3টে তো বটেই। 4টে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো। জি স্যার। তোমাদের পরে ক্লাস নিবে লোটাস স্যার, ঠিক আছে? রাশিদুর দরকার রহমান। নেই। হ্যাঁ, বলো প্লিজ। হ্যালো, তোমাদের নেক্সট ক্লাস লোটাস স্যার নেবেন। তো তোমাদের ক্লাস এখন শেষ আপাতত আজকে আমার সঙ্গে। মাঠে আবার দেখা হবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা ভালো থাকবে সবাই। জি স্যার। এই তোমাদের মধ্যে মঞ্জুরুল ইসলাম কে? মঞ্জুরুল?
স্যার এটা স্যার আমাদের আমাদের লেভেলের মনে হয় না আমাদের স্যার, কোনো আইডি এটা না অন্য স্যার। খান থেকে ঢুকে পড়ছে স্যার। হ্যাঁ সরি, স্যার এটা স্যার, আমাদের আমাদের কোনো লেভেলের মনে আইডি হয় না, না। এটা বাইরের থেকে কেউ ঢুকছে। এগুলো কিভাবে ঢোকে, ঘটনা কি বলো তো? স্যার আপনার কথার যে উত্তর দিল এই এই উত্তর দিচ্ছে স্যার। এও স্যার চিনি না আমরা, স্যার বাইরের কোনো ভাবে হয়তো লিংক পেয়ে ঢুকে গেছে স্যার। ও কি কথা বলতেছিল? আমি যখন কথা বলি তখন কিছু জিজ্ঞেস জি করছিল স্যার। আমাকে? জি কি বলে? স্যার। কি জিজ্ঞেস করছিল? আমি তো খেয়াল করিনি, আমি তো ভাবছি স্টুডেন্ট। স্যার দুষ্টামি করতেছিল। তো তখন তোমরা বলতে আমাকে। এ কি অন্য ক্লাসে ঢোকে নাকি? না স্যার, এর আগে ঢোকে নাই কখনো। তবে তোমরা এই জিনিসগুলোকে নোটিস করবা, বুঝছো? যদি কখনো কাউকে পাও যে অন্য অন্য গ্রুপের কিংবা অন্য কোনো ইউনিভার্সিটির, সে দেখলাম লেখছে যে এটা কোন ইউনিভার্সিটি, হুম, স্যার তো তার তা- আইডি দেখে মনে হলো সে শেরে বাংলার হতে পারে স্যার। মঞ্জুরুল ইসলাম মঈন, তাই না? দেখি। জি স্যার, আমাদের জুনিয়র স্যার। তোমাদের পরের ব্যাচ হতে পারে নাকি? জি স্যার। আচ্ছা দেখি আমি সার্চ করে পাই কিনা। এখন কিন্তু মুশকিল, এগুলো করলে যে কোনো সময় তার যে কোনো ভাবে সে কিন্তু মানে চিহ্নিত হয়ে যেতে পারে। ওর নাম কি দেখা যাচ্ছে? মঞ্জুরুল ইসলাম। স্যার মঈন মনে হয় লেখা। ও এখানে ঢুকতে পারে না। তোমাদের অন্য যদি কোনো ক্লাসে কেউ ঢুকে এভাবে, তোমরা সাথে সাথেই স্যারকে রিপোর্ট করবা। স্যার এর আগে কখনো ঢোকে নাই তো ইয়ে করতে পারি নাই। না একটু খেয়াল করো, কারণ ওই যে এখন এগুলো মুশকিল, বুঝছো? জি স্যার। তো ঠিক আছে, ভালো থেকো তোমরা। জি স্যার, আদাব স্যার। আদাব তুমি।